ইরান সম্পর্কে আপনি এতদিন যা ভেবেছেন তা ভুলে যান। এই মুহূর্ত থেকে আপনি যে ইরানকে দেখতে চলেছেন তা সম্পূর্ণ ভিন্ন। এমনকি সেই শাসন ব্যবস্থাও যা 4 দশকেরও বেশি সময় ধরে দেশটিকে পরিচালনা করছে, সেটিকেও আপনি নতুন দৃষ্টিতে দেখতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আপনি এমন কিছু বাস্তবতা জানতে চলেছেন যা সাধারণত মূলধারার সংবাদ মাধ্যমে খুব কমই দেখা যায়। অনেক সময় সংবাদে ইরানকে কেবল রাজনৈতিক উত্তেজনা, সংঘাত কিংবা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তব ইরান তার চেয়ে অনেক বেশি রহস্যময় এবং ভিন্নধর্মী। এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমি আপনাকে সেই বাস্তব ইরানেরই গল্প শোনাব, যা শুধুমাত্র শিরোনাম বা খবরের পাতায় সীমাবদ্ধ নয়, বরং একটি গভীর ও বৈচিত্র্যময় বাস্তবতা। আপনি যা দেখতে যাচ্ছেন তা হয়তো দীর্ঘদিন আপনার মনে গেঁথে থাকবে। প্রথমেই একটি সাধারণ ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকেই মনে করেন ইরান মানেই অন্তহীন মরুভূমি, ঠিক যেমনটা আমরা অনেক সিনেমায় দেখি, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃতপক্ষে ইরানে তার অনেক প্রতিবেশী দেশের তুলনায় মরুভূমির পরিমাণ কম। উদাহরণস্বরূপ, সৌদি আরবের প্রায় 95% ভূমি মরুভূমি দ্বারা আচ্ছাদিত, অথচ ইরানে এই পরিমাণ প্রায় 22% মতো। আপনি যদি দেশটির উত্তরের দিকে ভ্রমণ করেন তবে দেখতে পাবেন সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল এবং ঘন বনভূমি। সেই অঞ্চলেই রয়েছে ক্যাসপিয়ান সাগরের বিশাল জলরাশি, যা পৃথিবীর সবচেয়ে বড় বদ্ধ অন্তর্দেশীয় সাগর হিসেবে পরিচিত। ইরান এমন একটি দেশ যেখানে একই দিনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। উত্তরের পাহাড়ি অঞ্চলে আপনি বরফ ও স্কি করার আনন্দ উপভোগ করতে পারেন, আবার সেই একই দিনে দক্ষিণের উপকূলে গিয়ে সমুদ্র তটের পরিবেশ উপভোগ করতে পারেন। এই অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্য শুধু পর্যটনের জন্যই আকর্ষণীয় নয়, বরং দেশের উত্তরাঞ্চলের বনভূমি ও সমুদ্র তীরবর্তী উৎসবগুলোকে ঘিরে এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশও তৈরি করে। অনেক সময় এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই আয়োজিত হয় পারিবারিক অনুষ্ঠান, বিয়ে কিংবা ছোট ছোট সামাজিক সমাবেশ। ইরানের এমন বৈচিত্র্যময় জলবায়ুর প্রধান কারণ হল এর বিশাল ভৌগোলিক বিস্তৃতি। দেশটির মোট আয়তন প্রায় 148,195 বর্গ কিলোমিটার। এই বিশাল ভূমির জন্যেই আয়তনের দিক থেকে ইরান বিশ্বের 17তম বৃহত্তম দেশ। একই সঙ্গে প্রায় 90 মিলিয়ন মানুষের বাস এখানে, যা পশ্চিম এশিয়ার অন্যতম জনবহুল দেশ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরানের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি বহু দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগস্থল হিসেবে কাজ করে। এর চারপাশে রয়েছে তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আর্মেনিয়া। এই অবস্থানের কারণে ইরান কার্যত পশ্চিম ও মধ্য এশিয়ার মধ্যে একটি প্রবেশদ্বার হিসেবে ভূমিকা পালন করে। ইতিহাসের বিভিন্ন সময়ে এই একই ভৌগোলিক অবস্থান ইরানকে রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের কেন্দ্রেও পরিণত করেছে। তবে অনেক স্থলবেষ্টিত দেশের মতো নয়, ইরানের রয়েছে সমুদ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ। দেশটির উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর। এই দুই দিকের জলপথ ইরানকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের অন্যতম ব্যস্ত বন্দর বান্দার আব্বাস আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখান দিয়ে চীন, স্ক্যান্ডিনেভিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আসা পণ্য পরিবহন ও বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়। তবে বর্তমান পরিস্থিতিতে বন্দরগুলোর প্রবেশ ও প্রস্থান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সামুদ্রিক বাণিজ্য কার্যক্রমও আপাতত স্থগিত রয়েছে। এবার ভূ-রাজনৈতিক উত্তেজনার বিষয়গুলো কিছুক্ষণের জন্য পাশে রেখে আমরা সরাসরি ইরান দেশের ভেতরের বাস্তবতায় নজর দিই। এই দেশের প্রাণকেন্দ্র সত্যিকার অর্থেই স্পন্দিত হয় রাজধানী তেহরানে। এখানে বসবাস করে প্রায় 9.6 মিলিয়নেরও বেশি মানুষ। আর যদি পুরো মহানগর অঞ্চলকে ধরা হয় তবে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 16 মিলিয়নেরও বেশি। তবে এটাকে দেখে ভুল ধারণা করা ঠিক হবে না। অনেক পশ্চিমা দেশের মতো ইরান বিশাল মেগাসিটির অপ্রতিরোধ্য বিস্তারে ভরা নয়, বরং এখানে ঘন বসতিপূর্ণ নগর অঞ্চল এবং গ্রামীণ এলাকার মধ্যে একটি বিস্ময়কর ভারসাম্য বজায় রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন। অনেকের সাধারণ ধারণার বিপরীতে ইরান কোনো আরব দেশ নয়। সত্য যে এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত, সত্য যে এখানকার অধিকাংশ মানুষ মুসলিম, এবং সত্য যে ফার্সি ভাষা অনেকের কাছে আরবির মতো শোনাতে পারে।
কিন্তু এই বিষয়গুলোর কোনোটি ইরানকে আরব জাতি হিসেবে সংজ্ঞায়িত করে না। ইরান নামটির অর্থই হল আর্যদের ভূমি, যা দেশটির প্রাচীন ঐতিহাসিক শিকড়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে ফার্সি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, আর আরবি ভাষা সম্পূর্ণ ভিন্ন সেমিটিক ভাষা পরিবারের অংশ। এই পার্থক্যটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন আসে, ইরানে বসবাস করা আসলে কেমন? এটি কি সত্যিই খুব কঠিন, নাকি অনেকের ধারণার চেয়ে ভিন্ন? যদি কেউ মনে করেন জীবন এখানে শুধুই কঠিন, তবে হয়তো তিনি বাইরের ধারণা থেকেই বিচার করছেন। বাস্তবে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইরানের জীবন এখনও অনেক দিক থেকে বিস্ময়কর। নানা ধরনের চাপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত অভিযোগের মধ্যে ডুবে থাকে না, বরং এই পরিস্থিতি অনেক সময় মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে, বিশেষ করে ইস্পাহান, সিরাজ এবং তেহরানের মতো বড় শহরগুলোতে। নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড, নিজেদের মতো করে সামাজিক পরিসর তৈরি করে নিয়েছে। আধুনিক কফি চেন যেমন লামেসে কিংবা ছোট ছোট বুটিক ক্যাফে, যেগুলো অনেক সময় থার্ড প্লেস নামে পরিচিত, সেখানে তরুণরা একত্রিত হয়ে নিজেদের সামাজিক জগৎ তৈরি করে। তারা সেখানে শুধু কফি পান করতেই যায় না, বরং সেখানে বসেই তারা একে অপরের সঙ্গে সময় কাটায় এবং নিজেদের ভাবনা বিনিময় করে। যদিও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও মানুষ বিভিন্ন উপায়ে বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করে। ইরানের মানুষের মধ্যে আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, তাদের সামাজিক উচ্ছ্বাস ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বাস্তবে মুদ্রাস্ফীতি, মুদ্রার মূল্য হ্রাস এবং অর্থনৈতিক চাপের মতো বিষয়গুলো জীবনকে অবশ্যই কঠিন করে তোলে, তবুও এই পরিস্থিতি মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় না, বরং অনেক ক্ষেত্রে এটি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং শহরের জীবনকে সচল রাখে। কারণ অনেক মানুষের কাছে জীবন শুধুমাত্র রাজনীতি দিয়ে সংজ্ঞায়িত হয় না, বরং তা গড়ে ওঠে পারিবারিক ডিনারের মুহূর্তে এবং বন্ধুদের সঙ্গে গভীর সম্পর্কের মধ্য দিয়ে। তেহরান শহরের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল এর নিরাপদ এবং সাশ্রয়ী মেট্রো ব্যবস্থা। 60টি সক্রিয় লাইনের এই বিশাল নেটওয়ার্কে রয়েছে 160টিরও বেশি স্টেশন। প্রতিদিন প্রায় 30 লাখ মানুষ এই মেট্রো ব্যবস্থার মাধ্যমে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর খরচ। মাত্র 10 সেন্ট খরচ করেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 10 সেন্টে আপনি তেহরান শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারেন। আর এই যাত্রার সময় আপনি স্টেশনগুলোর ভেতরে থাকা মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকাজ এবং নান্দনিক স্থাপত্য উপভোগ করতে পারবেন। অনেক সময় মনে হয় যেন আপনি কোনো ভূগর্ভস্থ জাদুঘরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেনের সামনে এবং পেছনের অংশে এমন কিছু বগি রয়েছে যা শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত। বিশেষ করে ব্যস্ত সময়ে এই ব্যবস্থা নারীদের জন্য বেশ সুবিধাজনক হয়ে ওঠে। তবে যারা চান তারা সাধারণ মিশ্র বগিতেও ভ্রমণ করতে পারেন। একই সঙ্গে আধুনিক পরিবহন অবকাঠামো গড়ে তুলতেও ইরান উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যার ফলে দেশের ভেতরে ভ্রমণ এখন আগের তুলনায় অনেক সহজ। এশিয়ার অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্কগুলোর একটি রয়েছে এখানে। দ্রুতগতির ট্রেনগুলো প্রধান প্রধান শহরকে কয়েক ঘন্টার মধ্যেই সংযুক্ত করে, যা ভ্রমণকে অনেক সহজ ও সুবিধাজনক করে তোলে। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও ইরান পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সড়ক, রেল এবং আকাশপথে ভালোভাবে সংযুক্ত। ফলে ভ্রমণকারী এবং ব্যবসায়িক যাত্রী উভয়ের জন্যেই এটি একটি সুবিধাজনক গন্তব্য। দেশটিতে রয়েছে বহু আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন বড় শহরে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসাবে পরিচিত, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রী আসা যাওয়া করেন। পাশাপাশি সিরাজ, ইস্পাহান এবং মাশাহাদের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। উত্তর আমেরিকা, এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য থেকে আগত অনেক ভ্রমণকারী এই বিমানবন্দরগুলোর মাধ্যমে সহজেই তাদের যাত্রা সম্পন্ন করেন। তুলনামূলক সাশ্রয়ী ভাড়া এবং বিভিন্ন গন্তব্যের সংযুক্ত বিমানপথের কারণে অনেক সময় ইরানের বিমানবন্দরগুলো এশিয়ার অন্যান্য অঞ্চলে যাওয়ার প্রবেশদ্বার হিসাবেও ব্যবহৃত হয়। যদি আপনি সত্যিকার অর্থে তেহরান শহরকে অনুভব করতে চান, তাহলে শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে গ্র্যান্ড বাজার। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই জায়গাটি শুধু পণ্য কেনাবেচার স্থান নয়,
প্রায় 10 কিলোমিটার দীর্ঘ গোলকধাঁধার মতো করিডর নিয়ে এটি একটি বিশাল সামাজিক কেন্দ্র, যেখানে দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতি এবং সামাজিক জীবনের স্পন্দন অনুভূত হয়েছে। এখানে কাজ করা ব্যবসায়ীরা, যাদের বাজারই বলা হয়, একটি গভীর ঐতিহ্যবাহী সম্প্রদায়ের অংশ। ইতিহাসের বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। এই বাজারে আপনি সুগন্ধি মশলা থেকে শুরু করে নিখুঁত কারুকাজে তৈরি পারস্যের কার্পেট সবই খুঁজে পাবেন। সামারক সামগ্রী, সুস্বাদু কফি এবং আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। দোকানদাররা এতটাই আন্তরিক এবং অতিথিপ্ররায়ণ যে অনেক সময় তারা আপনাকে না চিনেই চায়ের আমন্ত্রণ জানাতে পারেন এবং গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। অবশ্য এখানে আসার জন্য শুধু কেনাকাটাই একমাত্র কারণ নয়, কারণ এই অসাধারণ বাজারের স্থাপত্য যখন আপনি দেখবেন, তখন হয়তো কেনাকাটার চেয়েও সেটিই আপনাকে বেশি মুগ্ধ করবে। ইটের সূক্ষ্ম কারুকাজ, শব্দ প্রতিধ্বনির বিশেষ নকশা এবং বিশেষ করে ছাদের ওপরের আলো ঢোকার খোলা অংশগুলো, এসব কিছু দেখলে আপনার বিস্ময়ে লুকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। ছাদের ওপর সজ্জিত সুন্দর গম্বুজগুলো এবং খিলানযুক্ত পথগুলো আপনাকে যেন ইতিহাসের এক অসাধারণ সময় ফিরিয়ে নিয়ে যাবে। এবার আসা যাক সেই বিষয়টির দিকে যাকে আমি এই দেশের সবচেয়ে বড় শক্তি মনে করি, ইরানের নারীরা। ইরানে আপনি যেসব নারীকে দেখবেন, অনেক দিক থেকেই তারা এক নীরব পরিবর্তনের প্রতীক। পারস্যের নান্দনিকতার প্রতিফলন যেন তাদের মধ্যে ফুটে ওঠে। গভীর বাদামি চোখে যেন হাজার বছরের ইতিহাসের আবেশ, ঘন কালো ভ্রু, উঁচু খিলানাকৃতি নাক এবং পূর্ণ ঠোঁট। এই বৈশিষ্ট্যগুলো শুধু এক অনন্য সৌন্দর্যের প্রতীক নয়, বরং একটি শক্তিশালী পরিচয়েরও প্রকাশ। তবে কোনো পরিচয়ই মূল্য ছাড়া আসে না, আর ইরানের নারীদের জন্য সেই মূল্য হিসাবে দীর্ঘদিন ধরে রয়েছে হিজাব বা মাথার ওড়না পরার বাধ্যবাধকতা। এই বিষয়টি বোঝার জন্য আমাদের সময়কে কিছুটা পিছিয়ে নিয়ে যেতে হবে 1979 সালের ইরানি বিপ্লবের সময়। শাহ শাসন আমলের আধুনিকীকরণের প্রচেষ্টার পর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং মাথার ওড়না পরাকে বাধ্যতামূলক আইন হিসেবে প্রতিষ্ঠা করেন। এটি শুধু ধর্মীয় নিয়ম হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবেও তুলে ধরা হয়েছিল। এই পরিবর্তনের সঙ্গে আরও কিছু সামাজিক ও আইনি নীতিমালায় পরিবর্তন আসে। বিবাহের আইন, পারিবারিক বিষয় এবং অন্যান্য কিছু সামাজিক কাঠামো নতুনভাবে নির্ধারিত হয়। যারা সেই সময় নির্ধারিত পোশাকবিধি অনুসরণ করতেন না, তাদের বিভিন্ন ধরনের আইনি শাস্তির মুখোমুখি হতে হতো। অনেক ক্ষেত্রে প্রকাশ্যে আচরণ, পোশাক বা সাজসজ্জা নিয়েও কঠোর নজরদারি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ভেতরে নানা ধরনের সামাজিক আলোচনা ও পরিবর্তনের দাবি সামনে এসেছে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে ঘিরে সারা দেশে ব্যাপক আলোচনা এবং প্রতিবাদের ঢেউ ওঠে। সেই সময়ে নারী, জীবন, স্বাধীনতা স্লোগানটি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে এবং বিশ্বজুড়ে এই ঘটনাটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। বর্তমান সময়ে কাগজে কলমে হিজাব সংক্রান্ত আইন এখনও বিদ্যমান থাকলেও বড় শহরগুলোতে সামাজিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। ইস্পাহান, সিরাজ এবং তেহরানের মতো শহরে এখন দেখা যায় যে অনেক নারী আর আগের মতো মাথার ওড়না ব্যবহার করেন না। একই সঙ্গে এই বিষয়টিতে কঠোর নজরদারিও আগের তুলনায় অনেক কমে এসেছে। ইরানের নারীদের শিক্ষাক্ষেত্রে শক্তিশালী উপস্থিতিও উল্লেখ করার মতো। দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 60%-এরও বেশি নারী। শিল্প, প্রযুক্তি, চিকিৎসা এবং প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। পাশাপাশি পারিবারিক আইনের কিছু ক্ষেত্রে তারা এখন আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগও পান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাদের উপস্থিতি রয়েছে। তবে এটাও বলা সঠিক হবে না যে সব দিক থেকে তারা সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করেন। উদাহরণস্বরূপ, অভিভাবকত্ব সংক্রান্ত কিছু আইন এখনও নারীদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবুও সমাজের নানা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এবং অগ্রগতি ইরানের সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। এই আইনের অধীনে একজন বিবাহিত নারীকে বিদেশে ভ্রমণ করতে হলে তার স্বামীর অনুমতি নিতে হয়, আর যদি তিনি অবিবাহিত হন তবে তাকে তার বাবার অনুমতি নিতে হয়। এমনকি সেই নারী যদি একজন বিজ্ঞানীও হন, তবুও এই নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে না। বিষয়টি সত্যিই অনেকের কাছে দুঃখজনক বলে মনে হতে পারে।
এবার আমি আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে বলবো যা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। শুনে হয়তো আপনি অবাক হবেন। যদি আপনাকে বলা হয় যে ইরানের কিছু সামাজিক প্রথায় বিয়ের আগের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে? বাস্তবে সেখানে একটি প্রথা রয়েছে যার নাম সিঘে। এই প্রথা অনুযায়ী একজন পুরুষ ও একজন নারী নির্দিষ্ট সময়ের জন্য নিজেদের বিবাহিত হিসেবে স্বীকৃতি দেয়। তবে এটি স্থায়ী নাগরিক বিবাহের মতো নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয়। এই প্রথার কিছু শর্তও রয়েছে। সাধারণত নারীর বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়া প্রত্যাশিত, আর যদি তিনি অবিবাহিত হন তবে তার পরিবারের অনুমতি প্রয়োজন হয়। এর বাইরে বিশেষ কোনো অতিরিক্ত শর্ত থাকে না। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে আর্থিকভাবে সক্ষম হওয়ার বিষয়টি গুরুত্ব পায়। সাধারণত একটি সরল আনুষ্ঠানিকতার মাধ্যমে অনেক সময় কোনো ধর্মীয় স্থানে একটি চুক্তি সম্পন্ন হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা একসঙ্গে জীবনযাপন করেন। এই সময়কাল সাধারণত 3 থেকে 5 মাস পর্যন্ত হতে পারে, তবে উভয় পক্ষ চাইলে এই সময় বাড়ানোও সম্ভব। সমাজের কিছু অংশ এই প্রথার বিরোধিতা করলেও অনেক মানবাধিকার কর্মী মনে করেন যে এটি তরুণদের আবেগিক ও সামাজিক চাহিদার জন্য একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে। বিশেষ করে এমন একটি দেশে যেখানে প্রায় 65% মানুষের বয়স 25 বছরের নিচে এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জও রয়েছে, সেখানে কেউ কেউ মনে করেন এই প্রথা কিছু সামাজিক সমস্যাকে কমাতে সাহায্য করতে পারে। তবে এটাও বলা হয় যে এই ব্যবস্থা সবসময় প্রত্যাশিতভাবে কাজ করে না। অনেক সময় এমন সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুরা তাদের পিতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় না, এবং কিছু ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীদের জন্য ভবিষ্যতে নতুন সম্পর্ক গড়ে তোলাও কঠিন হয়ে পড়ে। ইরান সম্পর্কে আরেকটি বিস্ময়কর সামাজিক দিক রয়েছে যা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ে দেখা যায়। সেখানে কিছু ক্ষেত্রে নারীরা নিজেরাই তাদের স্বামীর জন্য নতুন স্ত্রী নির্বাচন করতে পারেন। শুনতে অদ্ভুত লাগলেও এই প্রথা পুরো ইরানে প্রচলিত নয়। এটি মূলত কাশকাই নামে পরিচিত একটি সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। তুর্কি উৎসের এই জনগোষ্ঠী 11তম ও 12তম শতকে এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ইরানে এসে বসতি স্থাপন করেছিল। বর্তমানে প্রায় 4 লাখ মানুষের এই সম্প্রদায়টি দেশটির অন্যতম বৃহৎ যাযাবর গোষ্ঠী হিসাবে পরিচিত। তারা প্রধানত সিরাজ এবং ফার্স প্রদেশের বাসেরি অঞ্চলের আশেপাশে বসবাস করে এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সবুজ পাহাড়ি ও প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন করে। এই সম্প্রদায়ে যদি কোনো দম্পতির সন্তান না হয়, বিশেষ করে যদি স্ত্রী সন্তান ধারণে সক্ষম না হন, তখন অনেক সময় স্ত্রী নিজেই স্বামীর জন্য আরেকজন নারী নির্বাচন করতে পারেন যাতে পরিবারে সন্তান আসতে পারে। আর একবার যদি সেই নারীকে নির্বাচন করা হয়, তখন স্বামীর পক্ষে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা সামাজিকভাবে সহজ নয়। তাছাড়া এই সমাজে অবিবাহিত থেকে যাওয়াকে অনেক সময় সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। তাদের অদ্ভুত ও বৈচিত্র্যময় ঐতিহ্যের পাশাপাশি কাশকাই জনগোষ্ঠী তাদের বিখ্যাত পারস্যের কার্পেট বোনা এবং সূক্ষ্ম উলের কারুশিল্পের জন্য পরিচিত। উৎসবের সময় কাশকাই নারীরা তাদের দক্ষতা ও অনন্য সৌন্দর্যের পরিচয় দেন যখন তারা মার্জিত মাথার ওড়না এবং ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। যদিও সরকার বহুবার এই যাযাবর গোষ্ঠীকে স্থায়ীভাবে বসবাসে অভ্যস্ত করার চেষ্টা করেছে, তবুও সেই প্রচেষ্টাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়নি। কাশকাই জনগণ তাদের শতাব্দী প্রাচীন জীবনধারা ও ঐতিহ্য নিয়ে গভীর গর্ব অনুভব করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক চাপ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের জীবনযাত্রাকে কিছুটা অস্থির করে তুলেছে, যার ফলে অনেকেই কাজের সন্ধানে বড় শহরগুলোর দিকে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই সব কিছুর পাশাপাশি ইরানের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের কথাও ভুলে গেলে চলবে না। এই দেশটি প্রকৃতির এক অসাধারণ মঞ্চের মতো, যেখানে ক্যাসপিয়ান সাগরের আর্দ্র বনভূমি থেকে শুরু করে লুট মরুভূমির উত্তপ্ত বালুকাময় বিস্তার পর্যন্ত বিস্তৃত বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানি জনগণের গভীর সাংস্কৃতিক গর্ব। দেশটি তার লোকজ ঐতিহ্য, সঙ্গীত এবং নিজস্ব সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছে। আজও জালালিয়া ও ভানের মতো বিভিন্ন উৎসবে পারস্য ঐতিহ্য উদযাপন করা হয় বিপুল উৎসাহের সঙ্গে, যেখানে সব বয়সের মানুষ তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে একত্রিত হয়।
যদি কোনো একদিন পরিস্থিতি শান্ত হয় এবং আপনি ইরানে ভ্রমণ করেন, তাহলে দেখবেন যে নানা জটিলতা থাকা সত্ত্বেও মানুষ এখনও হাসে, আনন্দে থাকে এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী। ইরানের মানুষ অতিথিপরায়ণতার জন্য বিখ্যাত। অনেক সময় তারা আপনাকে আগে কখনো না দেখলেও তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে এবং কয়েকদিন পর্যন্ত বিনা খরচে অতিথি হিসেবে আপ্যায়ন করতে পারে। বিশ্বাস করুন, তারা আপনাকে এমন স্বাচ্ছন্দ্য দিতে পারে যা অনেক বিলাসবহুল হোটেলেও পাওয়া কঠিন। আপনি যদি পথ হারিয়ে ফেলেন, অনেক সময় একজন ইরানি শুধু দিক নির্দেশনা দিয়ে থেমে থাকবে না, বরং আপনাকে নিজে হেঁটে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি আপনার কাছে টাকা না থাকে এবং আপনি ক্ষুধার্ত হন, তারা আপনাকে খেতে দেবে এবং কখনো কখনো সাহায্য হিসেবেও কিছু অর্থ দিতে পারে। একমাত্র চ্যালেঞ্জ হতে পারে ভাষা। ইস্ফাহান, সিরাজ এবং তেহরানের মতো বড় শহরগুলোতে অনেকেই ইংরেজি বলতে পারেন, তবে বয়স্ক প্রজন্ম এবং গ্রামীণ এলাকায় বেশিরভাগ মানুষ ফার্সি ভাষায় কথা বলেন। তবুও এটি প্রকৃত অর্থে বড় কোনো সমস্যা নয়, কারণ আন্তরিকতা এবং সৌহার্দ্য থাকলে হৃদয়ের ভাষা সব জায়গায় একই রকম। কিন্তু আজ সেই আন্তরিকতাকেই একটি বিষয় আঘাত করছে: সংঘাতের বাস্তবতা। বর্তমানে ইরান একটি জটিল আন্তর্জাতিক উত্তেজনার পরিস্থিতির মধ্যে রয়েছে। যে অঞ্চলগুলো একসময় সভ্যতার প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, আজ সেখানে অস্থিরতার ছায়া দেখা যায়। অনেক মানুষ হয়তো তাদের ঘরবাড়ি হারাতে পারে। ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ভবিষ্যতে কি ঘটবে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে একটি বিষয় পরিষ্কার: যে কোনো সংঘাতের শেষ পর্যন্ত প্রকৃত বিজয়ী খুব কমই থাকে। প্রায়ই ক্ষতির মুখোমুখি হয় মানুষই। ভুল বুঝবেন না, আমার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট দেশকে সমর্থন করা নয়, বরং মানবতার কথা মনে করিয়ে দেওয়া। পৃথিবীর যে দেশই হোক না কেন, মানুষের জীবনের মূল্য সর্বত্রই সমান। একদিন হয়তো বিস্ফোরণের শব্দ থেমে যাবে, ধোঁয়ার মেঘ সরে যাবে, আর যদি তখন আপনি ইরানে ভ্রমণ করেন, হয়তো আপনি বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চেয়েছি। এগুলো আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, কিন্তু আপনার মতামত কি? এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কে লাভবান হবে আর কে ক্ষতির মুখে পড়বে? আপনার কি মনে হয়? এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।